চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সুদীপ্তা কর্মকার দোলার কাছে। আবারও ফিরে এলাম, একদম গানটা শুনে আড্ডাটা শুরু করতে চাই। অবশ্যই। কোন গানটি শোনাচ্ছেন? যেহেতু বসন্তকাল চলছে, ভালোবাসার একটা মৌসুম, তো আমি আমাদের প্রেমের কবি কাজী নজরুল ইসলামের একটি প্রেমের গান দিয়ে শুরু করছি। ফুটলো যে দিন ফাল্গুনি হায়, প্রথম গোলাপ কুড়ি, ফুটলো যে দিন ফাল্গুনি হায়, প্রথম গোলাপ কুড়ি হায়, প্রথম গোলাপ কুড়ি, বিলাপ গে বুলবুলি মন, বিলাপ গে বুলবুলি মন, গেল কোথা উড়ি হায়, গেল কোথা উড়ি, ফুটলো যে দিন ফাল্গুনি হায়, প্রথম গোলাপ কুড়ি হায়, প্রথম গোলাপ কুড়ি। মানে শুনলেই না বোঝা যায় যে এটার মধ্যে একটা আলাদা কিছু একটা রয়েছে, একটা ভিন্ন একটা আবেদন থাকে একদমই সবসময়। তাই, একদমই তাই। খুব মিষ্টি একটা গান, তার উপরে ফাগুন বসন্ত সব মিলিয়ে একাকার ছিল। একদম ছোটবেলায় কোন বয়সটাতে আসলে প্রথম গান শেখা শুরু হয়, কিভাবে শুরু হয়? আমি যখন প্লে বা ওয়ান বলা যায়, ওয়ানে পড়ি, তখন একদম 5-6 বছর বয়স থেকে, তখন থেকেই আমার হচ্ছে গানের হাতেখড়ি। তো আমি হচ্ছে একবার ছোটবেলায়, মানে তখনই আর কি, স্কুলে একটা প্রোগ্রামে খালি গলায়, মানে খালি কণ্ঠে আর কি গান গেয়ে দ্বিতীয় হয়েছিলাম আর কি। তো সবাই বলল যে ওর কণ্ঠ এত সুন্দর, এত মানে ঈশ্বর প্রদত্ত একটা কণ্ঠ, তো খালি গলায় গিয়ে যেহেতু ও সেকেন্ড হয়েছে, হতে পারে ওকে আরও মানে ট্রেনিং দিলে বা ওকে আরও প্রশিক্ষণ দিলে, হ্যাঁ শেখালে আরও ভালো করবে। তো ওখান থেকেই আর কি শুরু। মা বাবা বা পরিবারের আর কেউ কি গানের সাথে কখনো সম্পৃক্ত ছিলেন কিনা? মা বাবা বলতে সবাই গান পছন্দ করে, সবাই মানে গান বলেন বা অন্যান্য সংস্কৃতির সাথে যুক্ত আছে, সবাই বিশেষ করে গানটাই বেশি পছন্দ করে। কিন্তু আমার মামুনি আর কি গানটা করতেন, উনি একসময় নাকি গানটা করতেন, তো উনিও অনেক সুন্দর গান করেন। ওনার থেকেই আর কি শোনা ছোটবেলা থেকে, তারপরে গানের মানে হাতে ঘড়ি হওয়া, তার উৎসাহেই আরো বেশি করে গানের সাথে আসলে সম্পৃক্ততা। তারপর আস্তে আস্তে বড় হতে হতে গানের ধারাটা অব্যাহতই ছিল সব সময়। হ্যাঁ অব্যাহত ছিল। তো চলতে চলতে বিভিন্ন জায়গায় শেখা হয়েছে, এবং বিভিন্ন প্রোগ্রাম বলুন বা অন্যান্য কোনো থাকে না যে স্কুলের কম্পিটিশন বা জেলা পর্যায়ের বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখন হয়, তো ওগুলি ছোটবেলা থেকেই করা হতো। ভালোভাবেই মানে শেখার চেষ্টা করেছি সব সময়, কতটুকু পেরেছি জানি না, কিন্তু এই চেষ্টাটা এখনও আর কি চলমান, যার কারণে এখনও এই যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের কাজ বলুন, এগুলোর সাথে আর কি চলছে। তখন কি ক্লাসিক্যাল শেখা হতো? ক্লাসিক্যালটা কখনোই ওরকমভাবে শেখা হয়নি, কারণ ক্লাসিক্যালের না বেসটাই আলাদা। মানে আমি কথা বলছি এখন, মানে আমার কিন্তু আমি যেমন এই নজরুল সঙ্গীত গানটা যেমন ধরলাম, এখানে যদি অন্য কেউ হতো যে ক্লাসিক্যালের সাথে যুক্ত, মানে যার বেসটাই ক্লাসিক্যাল, সে হয়তো একটু অন্যভাবে ধরতো গানটা, আমি আবার অন্যভাবে ধরেছি। তো ক্লাসিক্যালটা ওরকমভাবে হাতে খড়ি হয় নাই, কিন্তু ওই যতটুকু দরকার মানে সব ধরনের গানগুলো শেখা হয়েছে ওরকম তখন ভাবে থেকে। শেখা হয়েছে আর কি। আচ্ছা, আর তারপর বড় হতে হতে তো আসলে পড়াশোনার বিষয় হিসেবে গানটাকে নেয়া, এই বিষয়টা কিন্তু এখনো খুব একটা আমাদের মধ্যে খুব পরিচিত না। তো সেখান থেকে আসলে গানকে নিয়ে আমি স্নাতকোত্তর করব, এটা কখন মাথায় এলো? আমার ইচ্ছা ছিল আমি মানে ডাক্তার হওয়ার, আমি ডাক্তারি পড়বো, এটা আমার ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে কোনো না কোনো কারণে আমার ওই মানে স্বপ্নটা বলা যায়, ওই স্বপ্নটা আমার আর কি পূরণ হয় নাই। তো পাশাপাশি গানটা তো ছিলই। এখন আমার ফ্যামিলির মানুষ মানে পুরোপুরি মানে সবসময় ওরা অনেক সাপোর্টিভ। তো ওরা বলল যে তোমার একটা মানে জিনিস হয় নাই, তো সমস্যা তো নাই, তুমি আর একটা জিনিস যেটা পারো, যেটা ভালো পারো, সেটাই তুমি করো। তো আমার গানের দিকটা খোলা ছিল,
যার কারণে আমি এই যে মানে সরকারি সঙ্গীত কলেজে পড়াটা শুরু করি। এরপর এখানে আমি স্নাতক করার শেষে এখন এই যে স্নাতকোত্তর করছি। আমি যতদূর জানি অন্যান্য বিষয় যেমন রবীন্দ্রসঙ্গীত বা লোকগান ওগুলো বাছাই করলে কিন্তু একটু বোধহয় পড়াশোনার পথটা একটু সহজ হয় বা মার্কসের ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়। সেই জায়গা থেকে নজরুল সঙ্গীতকেই কেন বেছে নেওয়া হলো? আমি সব ধরনের গানই করি, কিন্তু লোকেরও কিন্তু একটা বেস দরকার। আমি যেমন গলার একটা যারা লোকসঙ্গীত প্রপারলি গায়, মানে যারা লোকসঙ্গীত শিল্পী, তাদের আপনি যদি একটা মানে গান করা শুরু করতে বলেন, ওদের গান শুনলেই আপনি বুঝবেন যে ওদের বেসিকটাই হচ্ছে লোকসঙ্গীতের। হ্যাঁ, ধরাটাই লোকসঙ্গীতের হয়, গলাটা সেভাবে তৈরি মানে হওয়া আর কি। তো আমার তো মানে তা না, হয়তো আমাকে যে ছাঁচে ফেলবে ওই ছাঁচের আমি আকার ধারণ করব, কিন্তু আসলে তো ওই ছাঁচে আমি এঁটে থাকবো না। এই জন্য আর কি সব ধরনের পাশাপাশি যেহেতু আমি লোকসঙ্গীতটাও করতাম, তো এরপরে আমি ভাবলাম যে রবীন্দ্রসঙ্গীতটাও একটু মানে থাকে না যে সবার দ্বারা হয় না। হ্যাঁ, সবার দ্বারা হয় না গলের। হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটা একটা করে অপশন বাদ দিয়ে নিজের জন্য পছন্দ মতো এটাই থাকলো। সঙ্গীতটাই আমি পরে বেছে নিলাম আর কি। এই আর কি। গল্প আরো শুনবো, এ পর্যায়ে আরো একটি গান শুনতে চাই। আমি আমাদের দেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান গাইছি, এই মন তোমাকে দিলাম। বাহ, শুনি। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। একটা গান, সেই সোনালী দিনের গান। এই গানগুলো কি ছোটবেলায়ও শেখা হয়েছে? হ্যাঁ, ছোটবেলায়ও কম বেশি শেখা হয়েছে, যেহেতু এই গানগুলো মানে যতই শুনি বা যতই বয়স হোক, সব বয়সের মানুষই দেখা গেছে এই গানগুলি শুনতে পারে বা শিখতে পারে, গাইতে পারে, পছন্দও করে আর কি। তো হ্যাঁ, কম বেশি শেখা হয়েছে আর কি। আর এখন নিশ্চয়ই পরিবেশন করার জন্য আবারও নতুন করে ঝালাই দেয়া হচ্ছে আর কি। হ্যাঁ, নজরুল সঙ্গীত বা এই যে আরো গভীরে যখন শেখার ব্যাপারটা শুরু হলো, এখন যখন যাত্রাটা মোটামুটি, এখন আপনি মাস্টার্সে রয়েছেন, এই যে 4 বছর 5 বছর চলে গেল, এখন এসে কি মনে হয় সঙ্গীত বা গান এখন যারা সমসাময়িক গাইছে তাদের অন্যদের তুলনায় আপনি নিজের মধ্যে আলাদা কি খুঁজে পান? আমি সঙ্গীত নিয়ে বলার থেকে নজরুল সঙ্গীত নিয়ে বলছি, যে স্নাতক মানে করেছি, স্নাতকোত্তর করছি। তো সেক্ষেত্রে আমি মনে করি এখন যেমন বর্তমান প্রজন্মে কেউ একটা কিছু পারুক, মানে গান হয়তো 2 লাইন কেউ পারে, হ্যাঁ, তো 2 লাইন গিয়েই ফেসবুকে আপলোড দিয়ে দিবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিবে। ওই গানটা হচ্ছে গিয়ে তারা কিন্তু শিখে করতেছে না, তারা জাস্ট শুনে করতেছে। গান শোনা এবং গান শেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি বা করছি, বা আরও যারা করেছে সামনে আমাদের থেকে, মানে যারা সিনিয়র আছেন বা আমাদের স্যার ম্যামরা যারা আছেন, তারা কিন্তু শিখে শিখে এই পর্যন্ত এসেছেন। এখন হুট করে আমি একটা গান শুনেই গেয়ে ফেললাম, এটা তো হয় না। আমার তো গানটা সুর বলেন বা গানের ধরন বলেন, এগুলো তো বুঝতে হবে। আমরা যেমন গান নিয়ে যারা পড়াশোনা করছি, কোনো একটা গান গাওয়ার আগে আমরা গানটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, গানটা শিখতে চাই আগে, গানটা শেখার চেষ্টা করি, কতটুকু পারবো জানি না, শেখার চেষ্টা করি। কিন্তু এখন যারা আছেন, মানে নতুন প্রজন্মেরই যারা আছেন, হয়তো দেখা গেছে তারা তাদের জায়গা থেকে ঠিক, কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু ঠিক না। তারা কিন্তু গানটা শিখছে না, শুনে শুনে গান রেকর্ড করে একদম মানে ভাইরাল যেটা বলে। এবার যদি আসি দোলার নিজের পরিকল্পনা গান নিয়ে। মৌলিক গান নিয়ে অবশ্যই পরিকল্পনা আছে, যেটা এখনো মানে বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি, কিন্তু অবশ্যই পরিকল্পনা আছে। আর হচ্ছে গিয়ে আমি এখন চাচ্ছি পড়াশোনার পাশাপাশি, যেহেতু আমি মাস্টার্স করছি, তো সেই সাথে আমার পড়াশোনার পাশাপাশি যাতে আমি নজরুল সঙ্গীতটা নিয়ে আরও বেশি করে থাকতে পারি, এবং আমাদের যারা প্রবীণ শিল্পী বলেন, স্যার ম্যাম বলেন, তাদের গানগুলোকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছি। তাদের গানগুলি দেখা গেছে যে নতুন করে গাওয়ার চেষ্টা করছি আমার মতন করে। পেশাগত জীবনে গানকে নিয়ে কি থাকার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই। আমি পাশাপাশি অন্য কিছু বলতে আমি যাই করি না কেন, গানটা তো অবশ্যই থাকবে। যেহেতু আমি গান নিয়ে এত কষ্ট করে পড়াশুনো করছি বা করেছি, তো গানটা অবশ্যই থাকবে। এর পাশাপাশি গানটা থাকবে আমার প্রথম, তারপরে আমি যা করি আর অর্থাৎ পেশা হিসেবে সঙ্গীত, মানে সঙ্গীতের কোন অংশে কাজ করার, পেশা হিসেবে বলতে কোন সেক্টরটাতে কাজ করার ইচ্ছে? পেশা হিসেবে বলতে গানটা হচ্ছে যেমন স্টেজ শো বলা যায়, বা নিজের গান তৈরি করা বলা যায়। শিল্পী হিসেবে, হ্যাঁ, শিল্পী হিসেবে থাকতে চাই আমি। পেশা বলি না বা অন্য কোনো কিছু না বলে আমি শিল্পী হিসেবে থাকতে চাই, এটাই হচ্ছে আমার মানে মূল কথা আর কি।
বাবা মা এই অনুষ্ঠানটা দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কি বলবেন মনে হয়? তারা তো অনেক খুশি হবে, কারণ আমার এই জায়গায় আসার পিছনে তাদেরও অনেক মানে অবদান আছে। হ্যাঁ, তো বাবা মায়ের বা পরিবারের সাপোর্ট না থাকলে তো এটা হয় না আসলে। সবাই তো এই শিল্প চর্চার ক্ষেত্রে সবসময় সাপোর্টটা পায় না, যেটা আমি আসলেই লাকি আমি পেয়েছি বা এখনো পাচ্ছি। এই কথাগুলো আসলে অনেক সময় অনেককে বলা হয়ে ওঠে না, যেগুলো আমরা এই গল্পের মধ্য দিয়ে আসলে আজকে শুনলাম। খুব ভালো লাগছিল আড্ডা দিতে। আমরা আরো একটি গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। অস্ট্রিয়ান কবি রেইনার মারিয়া রিলকের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, ভালোবাসা আসলে বসন্ত রোগের মতো, যত বেশি বয়সে ধরবে তত খারাপভাবে আক্রমণ করবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, সাবিনা ইয়াসমিন ম্যামেরই গাওয়া আমি আছি থাকবো, এই গানটি গাইব। আরও একটি আধুনিক গান শুনে ফেলি। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলি, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলি, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না।